আচ্ছা, তোমরা কি জানো এখন থেকে তোমাদের হোয়াটসঅ্যাপ মেসেজেস সব কিছু কিন্তু গভর্নমেন্ট চাইলে পড়তে পারবে? হ্যাঁ, এটা কিন্তু সত্যি, কারণ ভারত সরকার কিন্তু এখন থেকে এআইও ইউজ করবে আমাদের ধরার জন্য। কি ধরার জন্য সেগুলো আজকে ভিডিওতে জানবো। এর কিছুদিন আগেই কিন্তু আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, একটা পডকাস্ট এনেছিলাম আমাদের অয়নদার সঙ্গে, যিনি কিন্তু ছিলেন ইনকাম ট্যাক্স অফিসের এমপ্লয়ি, এবং তার সঙ্গে কিন্তু যখন এই 2025-এর প্রথম ইনকাম ট্যাক্স যে বিল আছে সেটা পাস হয়, সেই দিনই কিন্তু আমরা ইনকাম ট্যাক্স নিয়ে পুরো একটা এপিসোড নিয়ে এসেছিলাম, পুরো একটা পডকাস্ট নিয়েছিলাম। সেখানে আমরা জেনেছিলাম ইনকাম ট্যাক্সের নতুন কী কী আইন এসছে, ইনকাম ট্যাক্স বিলের মধ্যে 2025-এর মধ্যে কী কী নতুন সংশোধন হয়েছে সব কিছু। বাট তোমরা রিসেন্টলি হয়তো দেখেছো অনেক খবরে যে সেই বিলটা কিন্তু বাতিল করে নতুন একটা বিল ইন্ট্রোডিউস করেছেন আমাদের নির্মলা সীতারামনজি, আমাদের ফাইন্যান্স মিনিস্টার। তো সেই বিলটা কিন্তু পাসও হয়ে গেছে 11ই আগস্ট, এবং সেই বিলের বিষয়ে জানবো যে এই বিলের মধ্যে কী কী খতরনাক জিনিস হয়েছে, যেগুলো কিন্তু তোমরা শুনলে কিন্তু মানে ভয় পেয়ে যাবে বলতে গেলে। এবং দেখো, ভয় পাওয়ানোর বা ভয় দেওয়ার জন্য আজকে আমি ভিডিও করছি না, তোমাদের সচেতন করার জন্য ভিডিও করছি যে নতুন যে বিলটা পাস হয়েছে এই বিলের মধ্যে কী কী সংশোধন করা হয়েছে, সংশোধন কেন করা হলো। ভারত সরকারকে এখন চাইলেই কি আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজেস যে ইনক্রিপ্টেড মেসেজগুলো হয় সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য জায়গায়, সব জায়গায় কি এগুলো কি ট্র্যাক করতে পারবে? হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম বলো বা ফেসবুক বলো বা গুগল ম্যাপ বলো, এগুলো ইউজ করে কি ভারত সরকার কি এখন কি এই যে মানি লন্ডারিং হচ্ছে, যে ক্রিপ্টো ট্রানজ্যাকশন হচ্ছে, বা কেউ যদি কোনো গাড়ি কিনে থাকে সেগুলো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিলেও কিন্তু গভর্নমেন্ট চাইলেই কিন্তু ধরতে পারে, কি কি বিষয় কি না কি সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে খুঁটিনাটি জানার চেষ্টা করবো। তো চলো আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আমরা ফুল যে আমরা যে ডেটাটা তৈরি করেছি এবং এই যে পুরো বিলের মধ্যে কি কি জিনিস নতুন নতুন এসছে না এসছে সব কিছু আমরা আজকে ভিডিওতে জানবো। তো যারা সঞ্জয় পাঠশালা ইউটিউব চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা কিন্তু এরকম ফাইন্যান্স রিলেটেড ভিডিও নিয়ে আসি এবং আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে আসি। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। চলো তাহলে আজকের এই এপিসোডটা আমরা শুরু করি। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা যে ডকুমেন্টটা তৈরি করেছি, এখানে আমরা ক্লিয়ারলি সবকিছু কিন্তু রিসার্চ করে জানার চেষ্টা করেছি যে কি কি পরিবর্তন হয়েছে, কেন পরিবর্তন হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়াস কারেন্ট যে ইনকাম ট্যাক্স ল আছে, এটা কিন্তু তৈরি হয়েছিল 1961 সালে। আর তখন থেকে বলতে গেলে এটা এখন পর্যন্ত কিন্তু প্রায় 60 বছরের কাছাকাছি পুরনো হয়ে গেছে। সেই কারণে কিন্তু গভর্নমেন্ট চাইছিল এই যে রুলটা আছে সেটা পরিবর্তন করে সংশোধন করতে। কারণ এই যে ইনকাম ট্যাক্সের যে বিল আছে, এই বিলের মধ্যে যে রুলটা চালু হয়েছিল 1961 সালে, এই এই যে ইনকাম ট্যাক্স ল আছে এর মধ্যে কিন্তু বলতে গেলে 4000-এরও বেশি অ্যামেন্ডমেন্ট রয়েছে এবং 5 লাখেরও বেশি কিন্তু ওয়ার্ড রয়েছে। এর জন্য কিন্তু আইনি জটিলতা বলো বা আ দেখো, অনেক সময় দেখতে পারবে যে কোনো বাড়িতে ইনকাম ট্যাক্স নোটিশ চলে এসছে বা কিছু চলে এসছে, বা বাড়িতে অফিসাররা চলে এসে এরকম যে সমস্যাগুলো বা কোর্টের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু বেশি হচ্ছিল। এই বেশি কিন্তু জটিল হওয়ার জন্য। তো গভর্নমেন্ট এবার চাইছে যে এখন থেকে ইনকাম ট্যাক্স ল যেগুলো আছে সেগুলো নিট ক্লিন হোক এবং সবার যেন বুঝতে সুবিধা হয়। সেইজন্য কিন্তু এই নতুন যে অ্যামেন্ডমেন্ট গুলো সেগুলো শর্ট করার চেষ্টা করা হয়েছে, এবং যে ওয়ার্ড আছে ওয়ার্ডকে কিন্তু এই ৫ লাখের থেকে কমিয়ে নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু মেইন কারণ ছিল যে এত পুরনো যে বিলটা ছিল সেটাকে সংশোধন করে নতুন একটা ধাঁচে তৈরি করা। এটাই কিন্তু মেইন কারণ ছিল। কেন পুরনো বিল, কিছুদিন আগে যে বিলটা পেশ করা হলো, সেই পুরনো বিলটা বাতিল করে নতুন একটা বিল পেশ কেন করা হলো? এটা ১ম জেনে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ সরকার কালো টাকা এবং হিসাববিহীন সম্পত্তির মোকাবেলায় এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে এই বিলের প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন। তো বুঝতেই পারছো কেন, মেইন এর কারণ কি? কেন করা হলো? দেখো, মেইনলি কিন্তু ইন্ডিয়াতে এই যে ক্রিপ্টো কিন্তু একটা ব্যাপক পরিমাণে চাহিদা বৃদ্ধি হচ্ছে ক্রিপ্টোর। তো তোমরা অনেকেই জানো, অনেকে কিন্তু ইউজ করে থাকি, ক্রিপ্টো এক্সচেঞ্জ ইউজ করে থাকি। এবার ক্রিপ্টো এক্সচেঞ্জ ইন্ডিয়াতে যেগুলো চলছে তার মধ্যে কিছু তো রেগুলেট, যেরকম বর্তমানে বাইন্যান্স কিন্তু এফআইইউ রেজিস্টার্ড হয়ে গেছে। এছাড়া যদি আমরা কথা বলি তাহলে কিন্তু আ আ কয়েনডিসিএক্স ইন্ডিয়ার সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম বলতে পারি, ক্রিপ্টো প্ল্যাটফর্ম। তো সেই যে ক্রিপ্টো প্ল্যাটফর্ম, তাদের কাছে যে কেওয়াইসি ডেটাগুলো আছে সেগুলো কিন্তু সরকারের কাছে যাচ্ছে। বাট যে এক্সচেঞ্জ গুলো ভারত সরকারের কাছে রেজিস্টার্ড নেই, মানে এফআইইউ দেখতে পাচ্ছ, এফআই এর মধ্যে রেজিস্টার্ড নেই, সেই এক্সচেঞ্জ গুলোর ডেটা কিন্তু গভর্নমেন্ট দেখতে পায় না। মানে তার মধ্যে কত কি ট্রান্সেকশন হচ্ছে, কত ক্রিপ্টো, কার কাছে কি আছে, কত টাকা আছে, কোন দেশ থেকে কোথায় আসছে কি না আসছে, কোনো কিন্তু তারা কোনো ইনফরমেশন পায় না। তো এই আইনের
মাধ্যমে কিন্তু সেই জিনিসগুলো ধরা যাবে। কার কাছে কি কত ক্রিপ্টো আছে সেগুলোও কিন্তু সরকার চাইলে কিন্তু খুঁজে বের করতে পারবে। আরেকটা প্রধান কারণ, বেশ কিছুদিন ধরে কিন্তু সরকার একটা, বলতে গেলে সিক্রেট মিশন বলতে পারো, চালিয়েছিল। যার মাধ্যমে কিন্তু এনক্রিপ্ট করা বার্তা, যেরকম WhatsApp বলো, ইমেইল বলো, মেসেঞ্জার বলো বা অন্যান্য সোশ্যাল মিডিয়া বলো, সেখান থেকে তদন্তের মাধ্যমে ৳২৫০ কোটি কালো টাকা কিন্তু উদ্ধার হয়েছে এবং ৳২০০ কোটি কিন্তু ক্রিপ্টো সম্পদ। তাও আবার কি WhatsApp মেসেজের তদন্তের মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট জানতে পেরেছে যে WhatsApp এর মাধ্যমে ক্রিপ্টো ডিলিং হচ্ছে, ক্রিপ্টো এখান থেকে ওখানে যাচ্ছে, ইউএসডি যাচ্ছে, বিটকয়েন যাচ্ছে, সেগুলো WhatsApp মেসেজের মাধ্যমে শনাক্ত করা গেছে। এবং এছাড়া শুধুমাত্র এই WhatsApp মেসেজের উপর কিন্তু নির্ভর থাকেনি সরকার। এরপরেও কিন্তু Google ম্যাপের ইতিহাস ব্যবহার করে, মানে আমরা যখন Google ম্যাপ ইউজ করি, আমরা যেখানেই যাই না কেন, তোমরা হয়তো বুঝতে পারো না, তোমরা ধরো কালকে কলকাতা গেলে, পরের দিন হলদিয়ায় গেলে, যেখানেই যাও না কেন, তোমরা বাড়ি এসে একবার তোমার Google ম্যাপস একবার চেক করবে, দেখতে পারবে Google ম্যাপস এর হিস্ট্রি কিন্তু ওখানে থাকে। তো সেই হিস্ট্রি ইউজ করে কিন্তু অনেক কালো টাকার অবস্থান শনাক্ত করা গেছে। তো এটাও একটা কারণ বলতে পারো যে সরকার কেন এআই এর উপর বা কিন্তু এই যে আ সোশ্যাল মিডিয়ার উপর এত গুরুত্ব দিচ্ছে, যে এগুলোর মাধ্যমে কিন্তু কালো টাকা শনাক্ত করা যেতে পারে। এটাও একটা কারণ। এবার যদি বলি এই নতুন বিলের প্রধান লক্ষ্যগুলো কি? লক্ষ্যগুলো তো তোমরা বুঝতেই পারছো, কালো টাকা সন্ধান করা, হিসাববিহীন সম্পদের উপর নজরদারি রাখা। কিভাবে নজরদারি রাখবে? সাপোজ আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা কি করি? এর আগে আমরা সোশ্যাল মিডিয়ায় যেকোনো পোস্ট করি না কেন, সরকার সেগুলো কোনো দিত না। আমরা ইনকাম ট্যাক্স যা ফাইল করব, সরকার সেগুলোই চোখ বন্ধ করে বিশ্বাস করে নিত, হ্যাঁ, এর কাছে এই টাকা আছে। কারোর উপর সন্দেহ হলে তার বাড়িতে খোঁজাখুঁজি করত। এখন সরকার কি করতে চলেছে? এখন শুধুমাত্র বাড়িতে ফিজিক্যালি কিন্তু খোঁজ করবে না। সরকার এখন চাইলে তোমার ডিজিটাল যে তোমার জীবন আছে, ডিজিটাল জীবনেও কিন্তু নজরদারি চালাবে। যেরকম দেখতে পাচ্ছ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে গাড়ি, বাড়ি, টাকা বা গয়নার মতো জিনিসপত্রের প্রদর্শন এখন সরকারের নজরে আসবে। যদি সরকারের সন্দেহ হয় যে কেউ তার আয়ের চেয়ে বেশি খরচা করছে বা দেখাচ্ছে, প্লেনে এখান থেকে ওখানে যাচ্ছে, এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াচ্ছে, তবে তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারে সরকার। আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হিসাবে কিন্তু, প্রমাণ হিসাবে কোনো বিবেচিত হতো না। মানে যেরকম তোমাদের একটু আগে বললাম যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেকোনো পোস্ট করি না কেন, সেটা প্রমাণ হিসেবে বিবেচিত হতো না। কিন্তু এখন প্রতিটি পোস্ট প্রমাণ হিসেবে বিবেচিত হবে, যদি কারোর উপর সরকারের সন্দেহ হয়। এবার আমি ভিডিওর শুরুতে তোমাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে, সরকার যদি চায় তাহলে কি যে কারোর উপর নজরদারি চালাতে পারে? না, সরকার এটা বলছে না যে আমি প্রত্যেকটা নাগরিকের উপর নজরদারি চালাবো। সরকার যার উপর সন্দেহ প্রকাশ করবে যে হ্যাঁ, এ হয়তো করতে পারে, তাহলে তার উপরেই কিন্তু চাইলে নজরদারি চালাতে পারে। এবং এই যে নজরদারিগুলো, সেগুলো ২০২৬ থেকে শুরু হবে। বলতে গেলে অনেকগুলো আ আছে, সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে তার অনেকগুলো আর্টিকেলের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে পড়তে পারো। আচ্ছা, আইনি সরলীকরণ। সরকারের প্রধান উদ্দেশ্য হলো আয়কর যে নিয়ম কানুন আছে সেগুলোকে সরল করা। আ আ বিলের জটিলতা প্রায় ৫০% কমিয়ে আনা হবে। সেকশন সংখ্যা যেটা ৮১৯ টা ছিল, সেখান থেকে মাত্র ৫০০ র কাছাকাছি কিন্তু করে আনা হয়েছে এবং যে অধ্যায়ের সংখ্যা ছিল সেটা ২৩ এর নিচে নামিয়ে আনা হয়েছে, যা প্রায় ৩০% র নিচে চলে গেছে। এবং এগুলোর মাধ্যমে কি হবে? যে ইনকাম ট্যাক্সের যে আইন, সেটা বোঝা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। দেখো, যারা ইনকাম ট্যাক্স যে সিএ গুলো আছে, যারা নতুন সিএ হতে চায়, তারা নতুন যারা, তারা কিন্তু হতে গেলে অনেক তাদের কঠোর পরিশ্রম করতে হয়। এখন থেকে তারা একটুখানি ছাড় পাবে। কারণ যে সংখ্যাগুলো আছে, যে অধ্যায় আছে, যে সেকশন সংখ্যা আছে, সেগুলো অনেকটা কমে গেছে। তো এরপরে যদি বলি এআই এর ব্যবহার, দেখো এই যে সোশ্যাল মিডিয়ায় যে কেউ গাড়ির ছবি ছাড়ছে যে আমি ১০ লাখ টাকার গাড়ি কিনেছি বা ৳১,০০,০০,০০০ গাড়ি কিনেছি, সেগুলো তো আর এমন না। দেশে কিন্তু কোটি, কোটি লোক। তো ইনকাম ট্যাক্স এর এত এমপ্লয়িও নেই যে সারা দেশে খুঁজে বেড়াবে। তো সেই খোঁজার যে কাজটা কারা করবে? এআই। সরকার কিন্তু এআই এর মাধ্যমে কিন্তু খুঁজে বের করবে। এআই কে কাজে লাগিয়ে কিন্তু খুঁজে বের করবে কে কত টাকা কোথায় পাঠাচ্ছে, কার WhatsApp এ কি মেসেজ যাচ্ছে বা কিছু, সেগুলো কিন্তু এআই এর মাধ্যমে সবার সামনে চলে আসবে। বলতে পারে মানে এখন মানি লন্ডারিং করা বা ট্যাক্স ফাঁকি দেওয়া কিন্তু খুবই একটা কঠিন বিষয় হতে চলেছে ইন্ডিয়ায় বসে। তো এগুলো কিন্তু একটুখানি আ সাবধানে থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস সরকার যেটা করেছে, ডিজিটালি কিন্তু সবকিছু এখন হবে। যেরকম এর আগে কি হতো? আগে তোমাদের পড়ে শোনাই। এখন আয়কর মূল্যায়ন হবে ডিজিটাল ফার্স্ট এবং ফেসলেস, মুখোমুখি নয়। দেখো, এর আগে কারো বিরুদ্ধে সন্দেহ হলে তার বাড়িতে চলে যেত। ইনকাম ট্যাক্স অফিসার বাড়ি গিয়ে তার মান-সম্মান সব চলে যেত। অনেকে ভাবতো যে এ হয়তো আ ইনকাম ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এর বাড়ি সেজন্য তল্লাশি হচ্ছে। এখন যদি সরকারের কারোর উপর সন্দেহ হয়, তাকে ১ম পাঠাবে সরকার একটা নোটিশ। সেই নোটিশ কোথা থেকে আসছে, আ কোন অফিসারের নাম, কিচ্ছু থাকবে না।
সেই নোটিশটা আসবে। তোমার যদি মনে হয় না নোটিশে কিছু ভুল আছে, তুমি উত্তর দেওয়ার স্বাধীনতা পাবে। তুমি উত্তর দেবে। যদি সেই উত্তর দেখে সরকার স্যাটিসফাইড হয় তাহলে তোমার কাছে কিছু হবে না। এবার এই যে নোটিশ পাঠানোর পরে অফিসারের নাম-টাম কিছুই থাকবে না। অফিসারও জানবে না কার বিরুদ্ধে তদন্ত হচ্ছে। এই যে বিষয়গুলো আছে, এগুলো কি হবে? এগুলো ৩ মাস পর্যন্তই ভ্যালিড থাকবে। ৩ মাসের মধ্যে তোমার হচ্ছে আ উত্তর দিতে হবে। ৩ মাসের মধ্যে উত্তর দিলে সেই উত্তর যদি স্যাটিসফাইড হয় তাহলে কোন রকম তোমার বাড়ি থেকেও আসবে না। তোমার কেসটাও কিন্তু মিটে যাবে। আচ্ছা, এর পরের পয়েন্ট যদি বলি তাহলে টিডিএস রিটার্ন আমরা যখন করি, টিডিএস যে সময়সীমা থাকে ফাইল করার, টিডিএস রিটার্ন আনার সেই সময়সীমা পার হয়ে গেলেও কিন্তু আমরা এবার থেকে যে টিডিএস রিটার্ন আছে সেটা ফাইল করতে পারবো এবং সে যে পেনাল্টি ছাড়াও কিন্তু আমরা টিডিএস রিটার্ন আনতে পারবো। আচ্ছা, পরের পয়েন্ট যদি বলি ধর্মীয় ট্রাস্টের বেনামি যে অনুদানের উপর স্বচ্ছতা। দেখো, ভারতে অনেক জায়গায় কিন্তু ধর্মীয় ট্রাস্টের নামে বেনামি অনুদানের মাধ্যমে কর ছাড় নেওয়ার যে প্রক্রিয়া ছিল তা কিন্তু আরো স্বচ্ছ করা হয়েছে। মানে এখন থেকে বলতে গেলে এমনভাবে সবকিছু সিস্টেম গুলো আস্তে, আস্তে তৈরি হবে যার মাধ্যমে এই যে ধর্মীয় কারণ দেখিয়ে কারো কাছ থেকে টাকা নেওয়া, তারপরে ইনকাম ট্যাক্স ছাড় নেওয়া সেই পদ্ধতিগুলো একটুখানি কঠিন হতে চলেছে। আচ্ছা, মোটামুটি এই আপডেট গুলোই ছিল। নতুন যে ইনকাম ট্যাক্স এর নতুন যে আ বিলটা আনা হলো এর মধ্যে কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আমি। এবার তোমাদের কোনো বিষয়ে সন্দেহ থাকলে বা কোনো বিষয়ে কিন্তু কোনো পয়েন্ট আমি যদি বাদ দিয়ে থাকি তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকের এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাও। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।